আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের প্রশ্ন সলভ ক্লাসে। তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের সামিয়া জাহান ঐশী আপু। তো আপু, আজকে কি করবো আমরা হচ্ছে মূলত আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার আমাদের শুধুমাত্র জীববিজ্ঞান অংশটা নিয়ে আলোচনা করব। তো আমরা খুব বেশি কথা বলবো না, যেহেতু আমাদের এটা প্রশ্ন সলভ ক্লাস। তো আমরা প্রশ্ন সলভ ক্লাসটাকে আমরা শুরু করে দিচ্ছি। তো দেখো, যদি আমরা শুধুমাত্র যেহেতু জীববিজ্ঞানটাকে নিয়ে কথা বলছি, তো জীববিজ্ঞানের মধ্যে আমাদের পত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রথম পত্র আর একটা হচ্ছে কি দ্বিতীয় পত্র। তো এখন প্রথম পত্র দ্বিতীয় পত্রের বাহিরেও এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে একটা সংক্ষিপ্ত সিলেবাস আর একটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস বহির্ভূত অধ্যায়গুলা। তো আমরা আমাদের এই গুচ্ছ ভর্তি পরীক্ষার এবারের প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করে দেখছি, প্লাস আমরা কম্পেয়ার করছি কার সাথে, এই বছরের প্রশ্নকে আগের বছরের প্রশ্নের সাথে একটু কম্পেয়ার করছি। তো কম্পেয়ার করার পরে আমরা অ্যাকচুয়ালি এই চার্টটা পাইছি। তো এই চার্টটার মধ্যে মেইনলি কি আছে দেখো, আমরা যদি দেখি যে 2024 সালে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন ছিল, কয়টা প্রশ্ন ছিল, 2025 সালে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন ছিল এবং কয়টা প্রশ্ন ছিল। তো দেখো, যদি আমরা প্রথম পত্রের দিকে তাকাই, তাহলে প্রথম পত্রে আমরা অধ্যায় 1, যেটা হচ্ছে কোষ ও এর গঠন, যেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের একটা অধ্যায়, সেখান থেকে 24-এ প্রশ্ন ছিল 3টা, কিন্তু 25-এ প্রশ্ন আসছে কয়টা? 5টা। তাহলে যে অধ্যায় থেকে 5টা প্রশ্ন আসে সেই অধ্যায়টা কি মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, এটা আমাদের বলার অপেক্ষা রাখে না। তারপরে যদি তাকাই, সেটা হচ্ছে কোষ বিভাজন। এখন এটাও আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের একটা অধ্যায়। এই অধ্যায়টা থেকেও দেখো, আমাদের এই বছরও একটা প্রশ্ন ছিল, গত বছরও একটা প্রশ্ন ছিল, একটা একটা করে ছিল। তার মানে বলতে পারি এই অধ্যায়টা মোটামুটি ইম্পর্টেন্ট। খুবই ছোট ছোট জায়গা থেকে প্রশ্ন আসে, সেই ছোট ছোট জায়গাগুলো পড়ে রাখলেই আমাদের জন্য হয়ে যাচ্ছে। তারপরে দেখো, আমাদের প্রথম সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরের অধ্যায়, যেটা হচ্ছে কোষ রসায়ন। এখান থেকে গত বছরও প্রশ্ন আসে নাই, এর আগের বছরও প্রশ্ন ছিল না। তাহলে আমরা মোটামুটি দেখতেছি যে সংক্ষিপ্ত সিলেবাস থেকে একটা চ্যাপ্টার আমাদের বাদ গেল। তাহলে পরের অধ্যায়গুলো দেখি যে পরবর্তীতে সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরে থেকে কোনো প্রশ্ন আসে কিনা। এরপরে যদি তুমি দেখো, সেটা পাবা হচ্ছে কি অণুজীব। এখন এই অণুজীব তো হচ্ছে কি আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়ার অধ্যায়। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে কোনো ভর্তি পরীক্ষাতেই তুমি এই অধ্যায় থেকে একটা না একটা প্রশ্ন পেয়ে যাবা। তো দেখো, আমাদের গত বছরও এখান থেকে প্রশ্ন ছিল একটা, এই বছরও এখান থেকে প্রশ্ন আছে একটা। ঠিক আমাদের কি এটাকে মাথায় রেখে যাইতে হবে, এই অধ্যায় থেকে আমাদের একটা না একটা প্রশ্ন আসতেই পারে। আমরা যদি স্টার মার্ক দিই, তাহলে এই কোষ ও এর গঠনে একটা স্টার মার্ক দিতে পারি, তারপরে হচ্ছে অণুজীবে একটা স্টার মার্ক দিতে পারি, যে এই চ্যাপ্টার গুলাকে আমরা কোনোভাবেই স্কিপ করব না। তারপরে যদি তাকাও শৈবাল ও ছত্রাক, এখন দেখো এটা কি আমাদের এক্সট্রা সিলেবাস, বা আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি আমাদের শর্ট সিলেবাসের বাহিরের অধ্যায়। তো এটা যেহেতু এক্সট্রা সিলেবাসের অধ্যায়, তো নর্মালি আমাদের কমন সেন্স কি বলে, এক্সট্রা সিলেবাস থেকে কখনোই কোনো প্রশ্ন আসে না। কিন্তু যদি তুমি দেখো 2025 সালে এক্সট্রা সিলেবাস থেকে সুন্দর করে একটা প্রশ্ন চলে আসছে। তো আমরা দেখলাম প্রথম পত্রে আমরা প্রথম যেই সংক্ষিপ্ত সিলেবাস বহির্ভূত অধ্যায় ছিল কোষ রসায়ন, সেখান থেকে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু পরবর্তীতে একটা প্রশ্ন আমরা পেয়ে গেছি। তারপরে দেখো ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এটাও সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরে, এখান থেকেও কোনো প্রশ্ন নাই। নগ্নবীজি, আবৃতবীজি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দেখো 24 সালে এখান থেকে প্রশ্ন ছিল কয়টা? 24 সালে প্রশ্ন ছিল 2টা, কিন্তু 25 সালে এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। এখন নগ্নবীজি অধ্যায়টার মধ্যে অনেক বেশি পরিমাণের ভর্তি পরীক্ষাতে আসার মতো প্রশ্ন আছে, এবং যেহেতু 24 সালে 2টা প্রশ্ন ছিল, 25-এ আসে নাই, তার মানে 26-এ এখান থেকে প্রশ্ন আসার ভালো একটা পসিবিলিটি আছে। তারপরে যদি দেখি টিস্যু ও টিস্যু তন্ত্র, এখান থেকেও সুন্দর করে ইকুয়ালি একটা একটা করে প্রশ্ন আছে। তারপরে দেখো উদ্ভিদ শারীরতত্ত্ব, এটাও কি আমাদের একটা স্টার মার্ক অধ্যায় আমরা বলতে পারি। দেখো 24 সালে এখান থেকে প্রশ্ন ছিল 3টা, আর 25 সালে প্রশ্ন পাইছি কয়টা? 4টা। তাহলে যে অধ্যায় থেকে 3টা 4টা প্রশ্ন আসে, সে অধ্যায় কি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো জীব প্রযুক্তি, সেম কাহিনী, 24 সালে 2টা প্রশ্ন আসছে, 25 সালে কি আমাদের 3টা প্রশ্ন আসছে। তাহলে এটাও আমাদের একটা স্টার মার্ক অধ্যায়। এখন এখানে আবার দেখো একটা অধ্যায় মাঝখানে হলুদ কালার হয়ে আছে, সেটা কি উদ্ভিদ প্রজনন। এখন এই যে উদ্ভিদ প্রজনন যে অধ্যায়টা আছে, সে অধ্যায় থেকে আমাদের গত বছরের আগের বছর, বা বলতে পারি গত বছর 2024 সালে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু 2025 সালে এখান থেকে সুন্দর
সুন্দর করে একটা প্রশ্ন চলে আসছে। তাহলে ওভারঅল আমরা যদি একটু হিসাব করি, আমাদের এখানে টোটাল কয়টা প্রশ্ন আছে? 5, 6, 7, 8, 9, 9 আর 4 13, 14, 14 আর 13 3 কত 17, টোটাল 17টা প্রশ্ন। এই 17টা প্রশ্নের মধ্যে আমার যোগ বিয়োগ ভুল হইতে পারে। 17টা প্রশ্ন, 17টার মধ্যে আমাদের কি, আমাদের দুইটাই হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস বহির্ভূত, আর 15টা হচ্ছে কি আমাদের সংক্ষিপ্ত সিলেবাস থেকে আসা প্রশ্ন। তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি মোটামুটি সংক্ষিপ্ত সিলেবাসের বাহির থেকে প্রথম পত্রে প্রশ্ন আসে, কিন্তু সেটা সংখ্যায় খুবই অল্প, এবং এত অল্প যে আমরা কি করতে পারি, এটাকে চাইলে যদি খুব বেশি মনে হয় যে প্রেসার হয়ে যাইতেছে, স্কিপ করতে পারি। কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়গুলোকে খুব ভালো করে আমাকে কি করতে হবে, আয়ত্ত করতে হবে। যেহেতু এখন ভিডিওটা দেখতেছো, তাইলে এখন আমি বলবো কি কোনোটাই স্কিপ করতে পারবো না, শর্ট সিলেবাস এক্সট্রা সিলেবাস সবই পড়বো। ঠিক আছে, তো প্রথম পত্র গেল, চলো আমরা দ্বিতীয় পত্র একটু দেখি। দ্বিতীয় পত্রের দিকে যখন তাকাবো, তখন আমাদের বিশাল বড় যে অধ্যায়টা দিয়ে শুরু হয়, সেটা কি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখন প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা যখন তুমি দেখবা, তখন দেখবা কি এই অধ্যায় থেকে অনেক অনেক সংখ্যার প্রশ্ন বিভিন্ন ভর্তি পরীক্ষাতে চলে আসছে। এখন যদি আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার দিকে তাকাই, তখন আমরা দেখব যে 2024 সালে এখান থেকে প্রশ্ন ছিল 3টা, 25-এ আসছে কয়টা? মাত্র একটা। এখন যদিও বা এই বছর এখান থেকে একটা প্রশ্ন আছে, কিন্তু পরের বছর এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক অনেক বেশি, কারণ এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো প্রাণী পরিচিতি। এখন আমরা কখনো কল্পনা করতে পারি আমাদের কোনো একটা ভর্তি পরীক্ষাতে যেখানে হাইড্রা আসে নাই, যেখানে ঘাসফড়িং আসে নাই, রুই মাছ বাদ যায়, এটা কমনলি হচ্ছে খুবই কম দেওয়া হয়, কিন্তু ঘাসফড়িং আর হাইড্রা দেওয়া হয় না, এই ঘটনাটা কি দুর্ঘটনা। এখন 2025-এ এসে এই দুর্ঘটনাটাই ঘটে গেছে, যে আমাদের 24 সালে 2টা প্রশ্ন এখান থেকে থাকলেও 25-এ এখান থেকে কোনো প্রশ্নই আসে নাই। এখন এই অধ্যায়টাও কি আমাদের এইটার মতো একটা স্টার মার্ক অধ্যায়। তো স্টার মার্ক অধ্যায় মানে কি, এখান থেকে এই বছর বাদ গেছে, সামনের বছর সুন্দর করে 3-4টা প্রশ্ন চলে আসতে পারে। তারপরে পরিপাক ও শোষণ, এটার তো কিছুই বলতে হয় না, উনি সব জায়গাতেই হচ্ছে কি অনেক সংখ্যায়, বিশাল সংখ্যায় চলে আসেন। রক্ত সঞ্চালন, এটাও খুবই বিশাল বিশাল সংখ্যায় আসে, কিন্তু সংখ্যায় বিশাল বিশাল সংখ্যায় বিভিন্ন পরীক্ষাতে আসলেও 24 সালে এখান থেকে কোনো প্রশ্নই হয় নাই, 25 সালে একটা প্রশ্ন ছিল। এখন কথা হচ্ছে এই যে আমাদের যেই দ্বিতীয় পত্র আছে, দ্বিতীয় পত্রের প্রথম যে 4টা অধ্যায় আছে, এই প্রথম 4টা অধ্যায়কে নিজ দায়িত্বে তোমরা পড়ে নিবা। কোনো একটা সিঙ্গেল ভর্তি পরীক্ষাতেও এই 4টা অধ্যায় কখনো বাদ দিয়ে যাবা না। এই 4টা অধ্যায় থেকে সব সময় প্রশ্ন হয়ে আছে, এই জিনিসটা মাথায় নিয়ে পরীক্ষাতে ঢুকবা, তোমার বোর্ড পরীক্ষাতেও। ঠিক আছে, তারপরে যদি হয় শ্বসন ও শ্বাসক্রিয়া, 24 সালে এখান থেকে একটা প্রশ্ন ছিল, 25-এ আসে নাই। বর্জ্য ও নিষ্কাশন, সংক্ষিপ্ত সিলেবাস বহির্ভূত, প্রশ্ন আসে নাই। চলন ও অঙ্গচালনা, হাড্ডির অধ্যায়, এখন এটারও আমরা একটা স্টার মার্ক অধ্যায় বলতে পারি, কারণ এটা থেকেও সকল ভর্তি পরীক্ষাতে একটা না একটা প্রশ্ন চলে আসে, হাড্ডি গুড্ডির অধ্যায় আর কি। তো দেখো 24 সালেও 2টা প্রশ্ন, 25 সালেও 2টা প্রশ্ন সুন্দর মতো চলে আসছে, তো এটাকে কোনোভাবে আমরা বাদ দিব না। সমন্বয় ও নিয়ন্ত্রণ, যদিও বা মস্তিষ্কের অধ্যায়, কিন্তু আমাদেরকে পরীক্ষা বোর্ড বা পরীক্ষা কমিটি আমাদের মস্তিষ্কে এই অধ্যায়টাকে নিয়ে খুব বেশি প্রেসার দেয় না। তাহলে এটা কি আমাদের যদিও বা 24-এ 2টা প্রশ্ন ছিল, কিন্তু 25-এ এখান থেকে আমরা কোনো প্রশ্ন পাই নাই। একটা প্রশ্ন আছে আপুর স্লাইডে, আমি দেখায় দিব, যেটাকে আমরা চাইলে এই অধ্যায়ের প্রশ্নও বলতে পারি, আবার এটাকে পরিপাকের প্রশ্ন বলতে পারি, আমি সেটা দেখায় দিব তোমাদেরকে। তারপরে মানবদেহের প্রতিরক্ষা, সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরে, মানব জীবনের ধারাবাহিকতা, এখান থেকে কোনো প্রশ্নই আসে নাই, কিন্তু জিনতত্ত্ব বিবর্তন থেকে একটা একটা করে প্রশ্ন ছিল। সেটা হচ্ছে ওভারঅল আমাদের, তো আমরা চ্যাপ্টার অ্যানালাইসিস বলতে পারি। তো চ্যাপ্টার অ্যানালাইসিসটা শেষ করার পরে যখন আমরা হচ্ছে একটু দেখবো আমাদের শর্ট আর এক্সট্রার একটা ডিফারেন্স যদি আমরা দেখি, তাহলে দেখো আমাদের প্রথম পত্র থেকে টোটাল প্রশ্ন ছিল কয়টা? 17টা। 17টার মধ্যে 15টাই কই থেকে আসছে? আমাদের সংক্ষিপ্ত সিলেবাস থেকে। আর আমাদের 2টা প্রশ্ন আমরা পাইলাম কি মাত্র, যে আমাদের যেটা সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরে থেকে আসে। তারপরে দেখো দ্বিতীয় পত্রে আমাদের প্রশ্ন কয়টা? টোটাল 8টা আসছে এখনো পর্যন্ত ভর্তি পরীক্ষাতে। তো সেই 8টা প্রশ্নের 8টাই কি আমাদের সংক্ষিপ্ত সিলেবাস থেকে। তাহলে এই চার্টটা বা এই পার্টটা দেখে আমি একটা জিনিস বুঝতে পারতেছি, সে একটা জিনিস কি, গুচ্ছ এইবার 2024 সালের ভর্তি পরীক্ষাতে
প্রায়োরিটি দিছে হচ্ছে প্রথম পত্রকে, তার ফার্স্ট প্রায়োরিটিতে প্রথম পত্রকে রাখছে, সেকেন্ড প্রায়োরিটিতে সে দ্বিতীয় পত্রকে রাখছে। তাহলে প্রথম পত্র থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। দেখো যদি আমরা এই 24 সালের দিকেও তাকাই, দেখো 24 সালের দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন ছিল কয়টা? 1 2 3 5 6 7 9, 9 আর 3 কত? 12টা। 12টা প্রশ্ন দ্বিতীয় পত্রে 24 সালে আসছে। প্রথম পত্রে কয়টা আসছে যদি দেখি? 3 4 5, 5 আর 2 7, 8, 8 আর 3 কত? 11 আর হচ্ছে 13। তাহলে টোটাল 13টা আসছে আমার 24 সালে। তো এখানেও আমি দেখতে পারতেছি যে আমার 2024 সাল যদি আমি দেখি, তখনও আমার 13টা প্রশ্ন ছিল প্রথম পত্র থেকে, আর দ্বিতীয় পত্র থেকে ছিল কি 12টা। তার মানে আমার প্রথম পত্র থেকে প্রশ্নের সংখ্যাটা হয় জীববিজ্ঞানে বেশি দ্বিতীয় পত্রের তুলনায়। তাহলে সেভাবেই আমরা একটা প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষার হলে ঢুকবো। ওকে, আচ্ছা, তো আমার চ্যাপ্টার অ্যানালাইসিস, শর্ট, এক্সট্রা অ্যানালাইসিস সবকিছু শেষ। তো আমরা এখন কি করব? আমরা হচ্ছে এখন আমাদের মূল ক্লাসে বা আমাদের মূল প্রশ্ন পর্বে আমরা প্রবেশ করব। তো আশা করব সবাই রেডি আছো, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যাগুলা চেষ্টা করবা দেখে নিতে। আর ক্লাসের যে স্লাইডটা আছে সেটার লিঙ্কটা হচ্ছে তোমাদের ইউটিউবের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্ক থেকে তোমরা ক্লাসের স্লাইডটা বা ক্লাস নোটটা ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে? ওকে, তো আমরা আমাদের প্রথম প্রশ্নে যাই। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে, যেটা হচ্ছে কোষ ও এর গঠন। তো এই অধ্যায় থেকে প্রথম কি প্রশ্ন আছে দেখো, কোন অঙ্গাণুটি অটোফ্যাগির সাথে জড়িত? তো অটোফ্যাগি এই শব্দটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। তারপরে হচ্ছে কি, আমরা অটোলাইসিস শব্দটার সাথে পরিচিত। তাহলে এই অটোফ্যাগি বা অটোলাইসিস এই জিনিসগুলা কি করে? নিজেই নিজেকে মেরে ফেলতেছে। বা আমি বলতে পারি আমি মরতেছি, অন্য কেউ নিয়ে মরবো, একলা একলা মরবো না, সবাই নিয়ে মরতেছি। তাহলে এই ধরনের বৈশিষ্ট্য কার আছে? এটা নিয়ে খুব বিস্তর আলোচনার প্রয়োজন নাই। এটা কার আছে বলতো? এই বৈশিষ্ট্যটা আছে হচ্ছে লাইসোজোমের। এবং এই বৈশিষ্ট্য উপস্থিত থাকার কারণেই লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে বলা হয় হচ্ছে আত্মঘাতী থলিকা। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে আত্মঘাতী থলিকা, বা তাকে বলা হয় কি সুইসাইডাল স্কোয়াড বলা হয়, বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয়। ওকে, তারপরে দেখো আমাদের যেহেতু গোলজি বডি আছে, গোলজি বডিকে নিয়েও একটু ছোট্ট করে বলে ফেলি। গোলজি বডির নাম কি? গোলজি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। আমি জাস্ট একটা একটা করে লিখতেছি, বাকিগুলো আপু মুখে বলতেছি। কি বলা হয় তাকে? তাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। তাকে বলা হয় কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাকে বলা হয় ইডিওসোম। তাকে বলা হয় ডিপটায়োসোম। তাকে বলা হয় লাইপোকন্ড্রিয়া। তাকে বলা হয় কি? তাকে আরো বলা হয় গোলজি বস্তু। আর কি কি বাদ গেছে? আর মনে হয় বাদ যায় নাই, সবকিছু বললাম। তাহলে এগুলো হচ্ছে গোলজি বডির অপর নাম, তাহলে এটা মনে রাখতে হবে। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে কি? কোষের মধ্যে আমরা বলতে পারি যে কোষের আন্তঃকোষীয় পরিপাক গুলাতে সে সাহায্য করে। তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে বা আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে বলতে পারি কি? সে হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। আমরা এটা মনে রাখবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে সে কি করে? সে হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা। আর মাইটোকন্ড্রিয়াকে নিয়ে আলাদা করে বলার কিচ্ছু নাই। মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের, আমরা বলতে পারি তাকে কোষের শক্তি ঘর। তাকে কি বলতে পারি? কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল। কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। তো উই আর ডান। তো আমাদের প্রথম প্রশ্ন সলভ হয়ে গেছে। ওকে, তা আমরা পরের প্রশ্নে যাই। তো দেখো পরের প্রশ্নে কি আছে? পরের প্রশ্নে বলছে যে প্রোটিন সংশ্লেষণে কোনটিকে সমাপনী কোডন বলা হয়? এটা একদম খুব বেশি বাংলা হয়ে গেছে, তাই না? তো বাংলাকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি, তাহলে এই সমাপনী কোডনকে কি বলা হয়? সমাপনী কোডনকে আমরা যেই নামে চিনি সেই নামটা হচ্ছে স্টপ কোডন। কি নামে চিনি? স্টপ কোডন অথবা ননসেন্স কোডন।
তাই না? স্টপ কোডন অথবা ননসেন্স কোডন। কয়টা আছে বলতো? স্টপ কোডন আছে আমাদের হচ্ছে টোটাল 3টা। আমরা 4টা যদিও আমরা দেখাই ফেলছি। আমাদের কি কি আছে? ইউ এ এ, তারপরে আছে কি ইউ জি এ, আরেকটা হচ্ছে কি একটা হচ্ছে ইউএএ, ইউজিএ, আর একটা হচ্ছে ইউএজি। সরি আপু, ক্লাসের মধ্যে ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছি। ওকে, 3টা। তাহলে আমাদের কি 3টা, একটা হচ্ছে ইউএএ, আর একটা হচ্ছে ইউজিএ, আর একটা হচ্ছে ইউএজি। এই 3টাকে আমরা কি বলি? এগুলাকে বলি স্টপ কোডন অথবা হচ্ছে ননসেন্স কোডন। এরা হচ্ছে যে কোনো জিনিসকে টার্মিনেট করে বা শেষ করে দেয়, স্টপ করে। তো এগুলাকে টার্মিনেশন কোডনও বলা হয়ে থাকে। তো এখন এই যে টার্মিনেশন কোডন, স্টপ কোডন, ননসেন্স কোডন 3টা, এখন দেখো তো এখানে আমার কোনটা আছে? ইউজি আছে, ইউএজি। তাহলে দেখো আমার এখানে ইউএজি আছে, তাহলে এই অপশন নাম্বার বিটা কি হবে? এটা হচ্ছে আমার স্টপ কোডন একটা। এখন আমরা একটু বাকি অপশন গুলার দিকে একটু সুন্দর করে তাকাই, শুভ দৃষ্টি দেই তাদের দিকে, সুদৃষ্টি নিক্ষেপ করি। ইউজি, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে স্টপের বিপরীতটা। এটা কি? এটাকে বলা হয় হচ্ছে স্টার্ট কোডন। এই এইউজি কে কি বলা হয়? এইউজি কে বলা হয় স্টার্ট কোডন। যে কোনো একটা আমরা বলতে পারি যে সংশ্লেষণ বা কোনো একটা রিয়াকশন শুরু হবে এই স্টার্ট কোডন দিয়ে, এটাকে কি বলা হয়? মেথিওনিন। এটার অপর নাম কি? মেথিওনিন। তারপরে দেখো এখানে আরো দুইজন মহাশয় বসে আছে, একজন হচ্ছে ইউজিইউ। এই ইউজিইউটা হচ্ছে কার? এটা হচ্ছে আমার আরেকটা কোডন, যার নাম হচ্ছে কি, বা এটা হচ্ছে সিস্টিন নামক এক ধরনের একটা কোডন। এবং এখানে আছে কি জি ইউ ইউ, ইনি হচ্ছেন কি? ইনি হচ্ছেন ভ্যালিনের কোডন। এখন এই যে সিস্টিন আছে, ভ্যালিন, এদের কিন্তু আরো কিছু নাম আছে বা আরো কিছু আছে। যেমন ধরো স্টপ কোডন আমি শুধুমাত্র এই ইউএজি কে বলতেছি না, স্টপ কোডন আরো দুইটা আছে, ইউএএ আছে, ইউজিএ আছে। এরকমই সিস্টিনেরও কিন্তু শুধুমাত্র ইউজিইউ শুধুমাত্র তার কোড না, সিস্টিনের কিন্তু আরো কোড আছে। তার আরো কোড বলতে পারি আমরা হচ্ছে ইউজি ইউ, আর একটা হচ্ছে কি ইউজিসি। তারপরে হচ্ছে ধরো ভ্যালিনের ক্ষেত্রে তার হচ্ছে জিইউসি, তারপরে হচ্ছে জিইউএ, তারপরে জিইউজি। এগুলা হচ্ছে ভ্যালিনের কোডন গুলা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, যদিও বা হচ্ছে এত দূর পর্যন্ত তোমাদেরকে নেয় না, তবুও হচ্ছে একবার আমরা একটু জেনে রাখলাম। ঠিক আছে, ওকে। তো আমাদের এটাও শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা পরের প্রশ্নে যাই। তো দেখো পরের প্রশ্নে আমাদেরকে কি বলছে? পরের প্রশ্ন হচ্ছে আমাদের কোষের গঠনেরই কি বলছে, কোন অণুতে হেয়ারপিন লুপ আছে? এখন আমরা হেয়ারপিন লুপ জিনিসটা কি, দেখো হেয়ারপিন জিনিসটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। চুলের কাটার সাথে সবাই আমরা পরিচিত না? মেয়েরা স্পেশালি চুলের কাটা, বা অনেক ছেলেরাও হচ্ছে দেখবা যে মেয়েরা হচ্ছে চুল টুল বাঁধার সময় দেখা গেছে যদি কোনো ক্লিপ বা হেয়ার ব্যান্ড না পায়, দেখা গেছে কলম পেন্সিল যেটা পাইছে সেটাই চুলের মধ্যে গুজে দিয়ে খোপা করে রাখছে। তো এখন এই যে জিনিসটা, এটাই হচ্ছে মেইনলি আমরা হেয়ার পিনকে বলতে পারি। একটা হেয়ার পিনের ক্ষেত্রে ধরো আমরা যে চুলের কাটাগুলো আছে, চুলের কাটাগুলা দেখতে হয়ে থাকে অনেকটা এরকম। আমাদের হেয়ার পিন লুপটাও হচ্ছে অনেকটা এরকমই দেখতে। হেয়ারপিন লুপটাও হচ্ছে কি অনেকটা এরকম দেখতে। এখন অপশনে কি কি আছে? ডিএনএ, আরএনএ, তারপরে টাইরোসিন, সাইটোসিন। এখন এই যে আমাদের হেয়ারপিন লুপ যেটা, এটা আমরা মেইনলি আমাদের নিউক্লিক অ্যাসিডে খুঁজে পাবো। যদি সহজ ভাষায় বলতে যাই, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই হেয়ারপিন লুপটা আমরা খুঁজে পাবো হচ্ছে নিউক্লিক অ্যাসিডে। তো নিউক্লিক অ্যাসিডে যদি খুঁজে পাই, তাহলে নিউক্লিক অ্যাসিড আছেই কয়টা? আমার নিউক্লিক অ্যাসিড বলতেই বুঝি আমি দুইজনকে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডিএনএ, আরেকজন হচ্ছে কি, আরেকজন হচ্ছে আরএনএ। এই দুজনের মধ্যে আমি কি খুঁজে পাবো? আমি হচ্ছে হেয়ারপিন লুপ খুঁজে পাচ্ছি। এখন যদি আমি সুন্দর করে তাকায় দেখি যে আমি খুবই কমনলি এবং খুবই জেনারেলি ইন জেনারেল ওয়েতে আমি হেয়ারপিন লুপটা সব থেকে বেশি দেখতে পারবো বা সব থেকে বেশি খুঁজে পাবো হচ্ছে কোথায়? খুঁজে পাবো হচ্ছে আরএনএ।
আরএনএ তে। কোথায় খুঁজে পাবো? আরএনএ তে। ডিএনএ তে থাকে, বাট আমি কমনলি খুঁজে পাবো হচ্ছে আরএনএ তে। তাহলে এটা আমরা মনে রাখবো যে ডিএনএ তে থাকে না, বিষয়টা এরকম না। কিন্তু ডিএনএ তে অনেক সময় থাকতেও পারে, নাও থাকতে পারে, বা থাকলেও সেটাকে হচ্ছে চোখে পড়তেও পারে, নাও পড়তে পারে, বিষয়টা এরকম। আর এই হেয়ারপিন লুপটা আমরা মেইনলি কোথায় খুঁজে পাবো? নর্মালি খুঁজে পাবো হচ্ছে আমরা আরএনএ তে। ঠিক আছে? ওকে, তা আমি এটা খুবই ডিটেলসে যাব না, অত ডিটেলসে আমার মনে হয় না তোমাদের এটা প্রয়োজন আছে। সো আমরা এটাকে এতটুকু পর্যন্তই রাখতেছি। তা আমরা পরের প্রশ্নে যাচ্ছি। তো দেখো পরের প্রশ্নে কি বলছে, প্লাজমা মেমব্রেন গঠনের উপাদান কি? তো প্লাজমা মেমব্রেনের মানে কি যদি সুন্দরভাবে বলতে যাই, প্রথমে আসবে হচ্ছে প্লাজমা মেমব্রেনের মানেই হচ্ছে কোষ ঝিল্লি। প্লাজমা মেমব্রেন মানে কি? প্লাজমা মেমব্রেন মানে হচ্ছে কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লি কি? কোষের সজীব অংশ। আর কোষ প্রাচীরটা কি? কোষের নির্জীব অংশ। এখানে বলছে কোষ ঝিল্লি গঠনের উপাদানগুলা কি কি। অপশনে আছে সেলুলোজ, তারপরে আছে প্রোটিন ও লিপিড, তারপরে আছে কাইটিন, তারপরে আছে কার্বোহাইড্রেট ও পানি। এখন দেখো আমরা যদি আমাদের এই প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে একটা মডেলের কথা চিন্তা করতে চাই, সেই মডেলটার নাম কি? সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যেটাকে আমরা আইসবার্গ মডেল বা হিমশৈল মডেলও বলে থাকি। তো সেই ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক উপাদান হিসেবে আমরা কি পাইছি? আমরা পাইছি হচ্ছে ফসফোলিপিড। কি পাইছি? ফসফোলিপিড বাইলেয়ার, তাই না? ফসফোলিপিড বাইলেয়ার পাইছি। 2 নম্বরে কি পাইছি? 2 নম্বরে পাইছি হচ্ছে মেমব্রেন প্রোটিন। 2 নম্বরে কি পাইছি? 2 নম্বরে পাইছি হচ্ছে মেমব্রেন প্রোটিন। 3 নম্বরে কি পাইছি? 3 নম্বরে পাইছি হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সটা কি ছিল? আমার গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনের কম্বিনেশন, গ্লাইকোক্যালিক্স। আর কি পাইছি? আর পাইছি হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলটাও কি কাইন্ড অফ লিপিড, তাই না? এই 4টা উপাদান আমরা মেইনলি কোষ ঝিল্লির মধ্যে তার গাঠনিক উপাদান হিসেবে খুঁজে পাইছি। এখন এই যে আমাদের ফসফোলিপিড, এটা হচ্ছে কি? তার ফসফেট মাথা আছে আর লিপিডের লেজ আছে। এর একটা অংশ কি? একটা অংশ হচ্ছে পানিগ্রাহী, আর একটা হচ্ছে কি? পানি অপছন্দ করে বা পানি বিকর্ষী, অগ্রাহী বলতে পারি অংশ। হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক 2টা অংশ আছে। আর মেমব্রেন প্রোটিনের মধ্যে 3 ধরনের প্রোটিন পাইছি, ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন। আর গ্লাইকোক্যালিক্স তো 2টাই, একটা হচ্ছে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন। আর কি পাচ্ছিলাম আমরা? কোলেস্টেরল পাচ্ছিলাম। এই সবগুলো জিনিসের দিকে যদি তুমি তাকায়া দেখো, তুমি এখানে কি এসের কম্বিনেশন পাইতেছো? দেখো তো, নরমালি চিন্তা করো, কমন সেন্সে আমি এই সবগুলোর মধ্যেই খুঁজে পাইতেছি প্রোটিন আর লিপিডের কম্বিনেশন। তাইলে আমাদের প্লাজমা মেমব্রেন গঠনের মেইন উপাদান আমরা কি বলতে পারি? এই প্রোটিন ও লিপিড, বা আমরা একসাথে কি বলে এদেরকে কি বলতে পারি? আমরা বলতে পারি লিপোপ্রোটিন। প্লাজমা মেমব্রেন গঠনের মেইন উপাদান হিসেবে আমরা এটাকে বলতে পারতেছি। যারা একদম পারো না তাদের জন্য চুরি বিদ্যা হচ্ছে এই যে এখানে তুমি লিপিড খুঁজে পাইতেছো, এখানে তুমি মেমব্রেন প্রোটিন খুঁজে পাইতেছো, গ্লাইকোক্যালিক্স এর মধ্যে তুমি প্রোটিন আর লিপিড পাইতেছো, আর কোলেস্টেরলটাও হচ্ছে কি? এক ধরনের লিপিড, যেটাকে আমরা বলতে পারি উদ্ভূত লিপিড বা স্টেরয়েড টাইপের। তাহলে সব মিলে আমি এখানে শুধু লিপিড আর প্রোটিনই খুঁজে পাইতেছি। ঠিক আছে? তো এটা হবে আনসারটা কি? প্রোটিন ও লিপিড, যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন গঠনের মূল উপাদান। ওকে, তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটা? সরি, উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটা? প্রশ্নটা একটু ভুল আছে, এটা হবে উদ্ভিদের কোষ প্রাচীরের। এটা হবে কি? উদ্ভিদের কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটা? কোষ প্রাচীরের মধ্যেই আমরা প্রাথমিক প্রাচীরটা দেখতে পাই। এখন দেখো, যদি আমরা দেখি একটা কোষ প্রাচীরের মধ্যে কি কি খুঁজে পাই, একদম মিড পয়েন্টে পাই হচ্ছে মধ্যপর্দা। একদম মিড পয়েন্টে পাই মধ্যপর্দা। মধ্যপর্দার উপরে কিছু উপাদান জমা হবে, সেই উপাদানগুলো জমা হয়ে তৈরি হবে কি? সেই উপাদানগুলো জমা হয়ে তৈরি হবে হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। আর এই প্রাথমিক প্রাচীরের উপরে আবার কিছু উপাদান জমা হয়ে তৈরি হবে কি? তৈরি হবে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। আর খুবই রেয়ারলি তৈরি হইতে পারে কি? খুবই রেয়ারলি তৈরি হইতে পারে টারশিয়ারি প্রাচীর, এটা হয় না তৈরি।
টারশিয়ারি প্রাচীর। তো এগুলো হচ্ছে কি আমরা বলতে পারি উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদানগুলা। এখন এই যে আমাদের মধ্য পর্দাটা, এই মধ্য পর্দার উপরে কিছু পরিমাণ উপাদান জমা হয়ে কি তৈরি হবে, আমার এই প্রাথমিক প্রাচীরটা তৈরি হবে। এখন এই প্রাথমিক প্রাচীরটা তৈরি হয় কি কি দিয়ে? তাহলে প্রাথমিক প্রাচীরে যদি তুমি তার গাঠনিক উপাদানগুলা দেখো, তুমি প্রথমেই পাবা হচ্ছে কি সেলুলোজ। তুমি প্রাথমিক প্রাচীরের মধ্যে প্রথমেই যে উপাদানটা জমাকৃত হিসেবে খুঁজে পাবা সেটা হবে কি, সেটা হবে হচ্ছে সেলুলোজ। তারপরে তুমি এখানে কি খুঁজে পাবা, তুমি পাবা হচ্ছে খুঁজে হেমিসেলুলোজ। তারপরে কি খুঁজে পাবা, তারপরে পাবা হচ্ছে হেমিসেলুলোজ। এবং আর কি খুঁজে পাবা, তুমি খুঁজে পাবা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, খুঁজে পাবা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। প্রশ্নে কি জিজ্ঞেস করছে, প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটা? এই তিনটার মধ্যে কোনটা আছে অপশনে আমার? এই তিনটার মধ্যে আমি খুঁজে পাচ্ছি হচ্ছে হেমিসেলুলোজকে। তাইলে আমার আনসার কি হবে? আনসার হবে হচ্ছে হেমিসেলুলোজ। এখানে আরেকটা তথ্য আমরা মনে রাখবো, উদ্ভিদের কোষ প্রাচীরের মূল গাঠনিক উপাদান কি? মূল গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ, বা উদ্ভিদের কোষ প্রাচীরের গাঠনিক একক আমরা বলতে পারি সেটা হচ্ছে কি সেলুলোজ। আর যদি বলা হয় ক্ষুদ্রতম গাঠনিক একক তাহলে বলবো কি আমরা, আমরা বলবো হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি বা শুধুমাত্র মাইসেলি। আর এই যে সুবেরিন লিগনিন আছে এগুলা কি, এগুলা হচ্ছে এই প্রাথমিক প্রাচীরের উপরে এরা জমা হয়ে সেকেন্ডারি প্রাচীর তৈরি করে। ঠিক আছে, ওকে। তো আশা করি এই প্রশ্নটাও ক্লিয়ার হয়ে গেছো। তো আমরা পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্নে আমাদেরকে কি বলছে, পরের প্রশ্নে বলছে হচ্ছে কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে মিওসিসের কোন পর্যায়ে? তাইলে ক্রসিং ওভার হচ্ছে কি আমরা জানি মেইনলি কোথায় ঘটে, কোন দশাতে ঘটে? তার দশার নাম হচ্ছে টেলোফেস। সরি টেলোফেস না, কি বলতেছি, প্যাকাইটিন। প্যাকাইটিন উপপর্যায়, এটাকে দশা না, আমরা সেটাকে বলতে পারি উপপর্যায়। উপপর্যায়। এখন এই যে প্যাকাইটিন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভারের মানে কি অংশ বিনিময় ঘটে। থমাস হান্ট মর্গান এই ক্রসিং ওভারের থিমটা সামনে নিয়ে আসছিলেন। এখন এই ক্রসিং ওভারটা ঘটতেছে প্যাকাইটিন উপপর্যায়ে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস। তাহলে এই যে আমাদের পর্যায়গুলো আছে এই পর্যায়গুলো কোথায় আমরা দেখি বলতো? আমরা একটা কোষ বিভাজন দেখছি, কোষ বিভাজনের মধ্যে মিওসিস কোষ বিভাজনটাকে আমরা মেইনলি দেখি, তাই না? মিওসিসটাকে দেখি। এই মিওসিসটা হচ্ছে কি, এটাকে বলা হয় কি হ্রাসমূলক কোষ বিভাজন। এই মিওসিসটাকে কি বলা হয়? হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। এই মিওসিসের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মিওসিস এক, মিওসিস এক, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে মিওসিস দুই, আরেকটা হচ্ছে মিওসিস দুই। মিওসিস এক এবং মিওসিস দুই এর প্রত্যেকটার মধ্যেই তাদের কিছু উপপর্যায় বা আমরা বলতে পারি তাদের কিছু পর্যায় আছে। মিওসিস একের ভিতরে কিছু পর্যায় আছে, মিওসিস দুই এর ভিতরে কিছু পর্যায় আছে। তাদের এই পর্যায়গুলো কি কি? এই পর্যায়গুলোর প্রত্যেকটাকে যদি আমরা কমনলি লিখি তাহলে হবে হচ্ছে প্রথমে আসে প্রোফেজ, তারপরে আসে কি মেটাফেজ, তারপরে আসে হচ্ছে অ্যানাফেজ, তারপরে আসে কি, তারপরে আসে হচ্ছে টেলোফেজ। এখন মিওসিস এক হইলে প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। মিওসিস দুই হইলে প্রোফেজ দুই, তারপর হচ্ছে মেটাফেজ দুই, অ্যানাফেজ দুই, টেলোফেজ দুই, এরকম প্রত্যেকটা শেষে এক দুই করে যে পর্যায়ে আছে সেই পর্যায়ে হলো যে নামগুলো আসবে। এখন আমরা যদি জাস্ট প্রোফেজের দিকে তাকাই তাহলে এই মিওসিস একের প্রোফেজ একের দশাগুলার নামই কি? দশাগুলার নামই হচ্ছে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস, ডিপ্লোটিন, এগুলা। তো এই দশাগুলোর মধ্যে প্যাকাইটিন দশাতে কি ঘটে বা প্যাকাইটিন উপপর্যায়ে কি ঘটে? প্যাকাইটিন উপপর্যায়ে এই ক্রসিং ওভারটা ঘটে থাকে। তাহলে এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হবে হচ্ছে প্রোফেজ এক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, তারপরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমাদেরকে সুন্দর করে জিজ্ঞেস করছে অণুজীব থেকে। তো অণুজীবের মধ্যে আমাদেরকে কি বলছে, কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ
নয়। তা আমরা সবাই ভাইরাস অধ্যায়ের ভাইরাসের শ্রেণী বিভাগটা পড়ছি। তো ভাইরাসের শ্রেণী বিভাগের মধ্যে আমরা আকৃতির ভিত্তিতেও ভাইরাসকে ভাগ করছি। তো আকৃতির ভিত্তিতে ঘনক্ষেত্রাকার কিছু ভাইরাস আছে, দণ্ডাকার কিছু ভাইরাস আছে, গোলাকার কিছু ভাইরাস আছে, সিলিন্ড্রিক্যাল কিছু ভাইরাস আছে। তো এরকম নানা টাইপের ভাইরাস আছে। আবার আমরা কি করছি, নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে ডিএনএ আরএনএ ভাইরাস আলাদা করছি। এখানে আমাকে কোন কিসের ভিত্তিতে বলছে বলতো? এখানে আমাকে বলছে হচ্ছে গোলাকার, মানে এখানে আমাকে আকারের ভিত্তিতে ভাইরাসকে আমার ক্লাসিফাই করতে বলছে, বা আমাকে এখানে এক্সাম্পলটা চাইছে যে কোনটা গোল আকারের ভাইরাস উদাহরণ না। তার মানে এখানে চারটা অপশনের মধ্যে তিনটা হচ্ছে কি আমার গোলাকার ভাইরাস, একটা হচ্ছে বাদ যাবে। এখানে অপশনে কি কি আছে? হারপিস, ডেঙ্গু, পোলিও, এইচআইভি। এখন যদি আমরা সুন্দর করে দেখি সেখানে আমার কি কি আছে, আমার দেখো ডেঙ্গু, পোলিও, এইচআইভি। এই যে যারা আছে আমার ডেঙ্গু, পোলিও, এইচআইভি, এরা প্রত্যেকেই হচ্ছে কি, এরা প্রত্যেকেই হচ্ছে গোলাকার ভাইরাস। এখানে আরো একটা কিন্তু আছে, সেটা হচ্ছে কি টিআইভি। এই টিআইভি সহ এই চারজন, এরা হচ্ছে কি গোলাকার ভাইরাস। এটাকে আমরা পড়ছিলাম কি, এটাকে আমরা পড়ছিলাম হচ্ছে তামিম পিএইচডি দিয়া পড়ছিলাম। টি দিয়া হচ্ছে কি টিআইভি, পি দিয়া হচ্ছে পোলিও, এইচ দিয়া এইচআইভি, আর ডি দিয়া ডেঙ্গু। তাহলে এটা হচ্ছে আমার গোলাকার ভাইরাসের নেমোনিকটা ছিল। তাহলে এটা আমার কি গোলাকার ভাইরাস এই তিনজন। তাহলে এই তিনটা যদি গোলাকার ভাইরাস হয় তাহলে আমার এমনিতেই বুঝতে পারতেছি কারেক্ট আনসারটা হবে কি, কারেক্ট আনসারটা হবে হচ্ছে হারপিস। এখন এই যে হারপিসটা আছে, এই হারপিসটা তাহলে কিরকম দেখতে, সেটাও একটা প্রশ্ন হইতে পারে। এখন আমাদের যিনি হারপিস মহাশয় আছেন তিনি হচ্ছেন কি, তিনি হচ্ছেন ঘনক্ষেত্রাকার। তিনি হচ্ছেন ঘনক্ষেত্রাকার ভাইরাস। এটাকে আমরা কিভাবে মনে রাখছিলাম? এটাকে আমরা মনে রাখছিলাম হচ্ছে হা ভা দিয়ে, হা ভা। এখন এখানে হা দিয়ে তো হারপিস, আর ভা দিয়ে কি গেছে, ভা দিয়ে হচ্ছে ভ্যাকসিনিয়া ছিল, ভ্যাকসিনিয়া। এরা হচ্ছে কি ঘনক্ষেত্রাকার ভাইরাস। তো আশা করি এই জিনিসগুলো মনে থাকবে। আকৃতির ভিত্তিতে আমরা বাকিগুলো পড়ে ফেলবো। ব্যাঙাচি আকৃতির কে ছিল? T2, T4, T6 এনারা ছিলেন। ঠিক আছে, 7টা প্রশ্ন পড়ে ফেলছি আমরা, 7টার সাথে আমরা অনেকগুলো তথ্যও পড়ে ফেলছি। আচ্ছা, তারপরে দেখো আমাদের এক্সট্রা সিলেবাসের প্রথম প্রশ্ন। তো এক্সট্রা সিলেবাসের প্রথম প্রশ্ন আমাদেরকে কি বলছে? প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের পেনিসিলিয়াম নিয়ে। এই পেনিসিলিয়ামটা আবিষ্কার কি করছিল? আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করছিল। প্রশ্নে কি বলছে? পেনিসিলিয়ামের জনন কোষের নাম কি? তো এখানে আমরা অপশনে কি কি আছে? কনিডিয়া, ওস্পোর, তারপরে হচ্ছে ব্যাসিডিওস্পোর, তারপরে হচ্ছে আমাদের এক্সোস্পোর। ঠিক আছে, তো আমাদের যেটা পেনিসিলিয়াম আছে, দেখো পেনিসিলিয়ামের মেইনলি জনন কোষটা আমরা বলতে পারি কি কনিডিয়া। পেনিসিলিয়ামের মেইনলি জনন কোষটা কি? জনন কোষটা হচ্ছে কনিডিয়া। এখন এটা কি করে মেইনলি বলতো? অযৌন জনন পদ্ধতির মাধ্যমে পেনিসিলিয়াম এই কনিডিয়ার মাধ্যমে তার বংশ বিস্তার করে থাকে। এটা কি তার অযৌন জনন প্রক্রিয়া। অযৌন জনন প্রক্রিয়া। এই কনিডিয়া গুলো মেইনলি দেখতে কিরকম হয়? একটু গুটি 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 হয় দেখতে। যেমন ধরো আমরা হাইড্রার মাথার সাথে অনেকটা কম্পেয়ার করতে পারি। ধরো এটা হচ্ছে হাইড্রার যে কোর্সিকা গুলা ছিল, এরকম হাইড্রার কোর্সিকার মতো আমরা এরকম কিছু শাখা প্রশাখা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কনিডিয়া গুলা হচ্ছে এরকম গোল্লা 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 এরকম মালার মতো বসে আছে। এই যে গোল্লা গোল্লা মালার মতো দিলাম, এদেরকে আমরা বলতেছি কি? এদেরকে আমরা বলতেছি হচ্ছে কনিডিয়া। এই যে প্রত্যেকটা কনিডিয়া আছে, এই কনিডিয়া গুলা থেকে পরবর্তীতে কি করে আরেকটা নতুন করে পেনিসিলিয়াম তৈরি হয়ে যায়। এটা হচ্ছে কি তার অযৌন জনন প্রক্রিয়া। ঠিক আছে, ওকে। তো পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্নে কি বলছে দেখো, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? এখন পাট মানেই আমরা একটা জিনিস বুঝি কি, পাট মানেই আমরা বুঝি হচ্ছে এটার অপর নাম কি, পাটের আঁশটা হচ্ছে এক ধরনের বাস্ট ফাইবার আমরা বলতে পারি। পাটের আঁশ মানেই আমরা মাথায় কি ঘুরাবো? আমরা ঘুরাবো হচ্ছে বাস্ট ফাইবার।
পাটের আঁশ, আঁশ মানে কি? পাটের আঁশ মানেই হচ্ছে এক ধরনের বাস্ট ফাইবার। তো বাস্ট ফাইবারের মানে কি? বাস্ট ফাইবারের অপর নাম কি? আমরা এটাকে বলতে পারি ফ্লোয়েম ফাইবার। বাস্ট ফাইবার বা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলতে পারি ফ্লোয়েম ফাইবার। তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি এটা কি? এটা এক ধরনের ফ্লোয়েম টিস্যু। এটা এক ধরনের কি? আমি বাস পেপার থেকে বুঝতে পারতেছি এটা হচ্ছে এক ধরনের ফ্লোয়েম টিস্যু। এখন এখানে আমার অপশন আছেই একটা ফ্লোয়েম নিয়ে, সেটা কি? সেটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। তাহলে যদি জিজ্ঞেস করা হয় পাটের আঁশ কোন জাতীয় টিস্যু, তাহলে এটার আনসার কি হবে? এটার আনসারটা হবে হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। এটার আনসার কি হবে? এটার আনসারটা হবে হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। এখন এই বাস্ট আমরা যদি বলতে যাই যে আমাদের এই সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু গুলা মেইনলি আমরা সব থেকে বেশি কোথায় খুঁজে পাবো? আমরা সব থেকে বেশি এটা খুঁজে পাই হচ্ছে পাট গাছের কাণ্ডের আশেপাশে। কাণ্ডের আশেপাশের দিকে সবসময় আমরা এই জিনিসগুলোকে খুঁজে পাবো। ঠিক আছে, বা উৎপত্তিটা মেইনলি ওই জায়গাটা থেকে আমরা চিন্তা করব। দেন আর বেশি কিছু লাগবে না, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু মনে রাখলেই চলবে। কোথায় থাকে লোকেশন দরকার নেই। ওকে, তারপরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে চলে আসছে আমাদের খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা 10 নম্বর প্রশ্নে চলে আসছি, 25টার মধ্যে আর 15টা প্রশ্ন আছে আমাদের। দেখো, প্রোটন প্রবাহ মতবাদ অনুযায়ী কোন আয়ন পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? প্রোটন প্রবাহ মতবাদ অনুযায়ী, বা আমরা যদি বলি আমাদের আধুনিক পত্ররন্ধ্র খোলা ও বন্ধের মতবাদ অনুযায়ী আমার পত্ররন্ধ্র খোলা ও বন্ধতে নিয়ন্ত্রণ করে কি? দেখো, আয়ন আর হচ্ছে আমরা একটা যৌগকে নিয়ে কথা বলবো। অপশনে আছে কি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো আমরা এটা সবাই জানি যে আমাদের কোন আয়নটা হচ্ছে নিয়ন্ত্রণ করে বলতো? সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। দেখো, আমাদের কি হয় মেইনলি বলতো? আমাদের এখানে হচ্ছে যখন আমার দিনের বেলা, যখন দিন থাকে, দিনের বেলা কি হয়, বা যদি তোমার সূর্যের আলোটা বেশি থাকে, সূর্যের আলো বেশি আছে, তখন পটাশিয়াম আয়নটা অনেক বেশি পত্ররন্ধ্রের ভিতরে প্রবেশ করে। অনেক বেশি কি করে? পত্ররন্ধ্রের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার ফলে কি হয়? পত্ররন্ধ্রটা ফুলে যায় বা পত্ররন্ধ্রটা খোলা শুরু করে দেয়। তো পটাশিয়াম আয়নটা যখন প্রবেশ করবে ভিতরে, যখন অনেক বেশি পরিমাণের হবে বা পটাশিয়াম আয়নের পরিমাণটা পত্ররন্ধ্রের ভিতরে অনেক বেশি থাকবে, তখন কি করবে? আমার পত্ররন্ধ্রটা খোলা থাকবে। তো যখন পটাশিয়ামটা প্রবেশ করে তখন এটার ভিতর থেকে আরেকটা জিনিস বাহির হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে আমার এই কার্বন ডাই অক্সাইডটা। কার্বন ডাই অক্সাইডটা কি করে? তখন আশেপাশে দূরে দূরে ঘোরাঘুরি করে পত্ররন্ধ্র থেকে। তখন পত্ররন্ধ্রটা খোলা অবস্থায়। আমরা এটাকে দিন না বলে আমি বলি হচ্ছে কি? আমি বলি হচ্ছে খোলা। তাহলে এটাকে আমরা আরো সহজ ভাষায় বলতে পারি, যখন পত্ররন্ধ্রের ভিতরে পটাশিয়াম আয়নের পরিমাণ বেড়ে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাবে। একদম যে নাই বিষয়টা এরকম না, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা একটু কম থাকবে, তখন সে অবস্থাতে কি করবে? আমার পত্ররন্ধ্রটা খোলা আছে। আবার যদি বলি আমি পত্ররন্ধ্র তাহলে বন্ধ হবে কখন? পত্ররন্ধ্র বন্ধ হবে কখন? তাহলে এই জিনিসটা শুধুমাত্র আমার অপোজিটটা ঘটবে। তাহলে পটাশিয়াম আয়ন কি করবে? পটাশিয়াম আয়ন বাহিরে যাবে। আর কার্বন ডাই অক্সাইড কি করবে? কার্বন ডাই অক্সাইড বেশি পরিমাণে প্রবেশ করতে থাকবে। জাস্ট অপোজিট। তো কার্বন ডাই অক্সাইড যখন বেশি পরিমাণে প্রবেশ করে তখন কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বা পরিমাণ পত্ররন্ধ্রের ভিতরে বেড়ে যায়, আর পটাশিয়াম আয়নের পরিমাণ কি করে? কমে যায়। তাহলে এই অবস্থাটা হইলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এখন যেহেতু এখানে আমাকে কোন আয়নের কথা জিজ্ঞেস করছে প্রশ্নে, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড তো আয়ন না। আয়ন কে? আয়ন হচ্ছে পটাশিয়াম। সো আমার আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে পটাশিয়াম আয়ন পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়াটাকে কি করে? নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, ওকে। তারপরে যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদেরকে কি বলছে? পরবর্তী প্রশ্নে বলছে হচ্ছে ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে? এখন এই যে ক্যালভিন চক্রটা আছে, এই ক্যালভিন চক্রের অপর নাম কি বলতো? এই ক্যালভিন চক্রটাকে আমরা বলে থাকি C3 চক্র। ক্যালভিন চক্রকে কি বলে থাকি? আমরা বলে থাকি হচ্ছে C3 চক্র। তো এখানে আমাকে কিসের সংশ্লেষণ ঘটে বা কি তৈরি হয় সেটা জিজ্ঞেস করছে। অপশনে কি কি আছে? গ্লুকোজ, তারপরে পানি, তারপরে NADPH, তারপরে হচ্ছে ATP। এখন দেখো, আমরা যদি সুন্দরভাবে একটু সালোক সংশ্লেষণটাকেই চিন্তা করি, এই যে সালোক সংশ্লেষণ যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ার পর্যায় হচ্ছে কি দুইটা।
একটা হচ্ছে আলোক পর্যায়, আর একটা হচ্ছে কি আলোক নিরপেক্ষ পর্যায়। একটা হচ্ছে কি, একটা আমরা বলতে পারি যে আলোক পর্যায়, আলোক পর্যায়, আরেকটা হচ্ছে কি আলোক নিরপেক্ষ পর্যায়। এখন আমরা যদি একটু চিন্তা করি, এই যে আলোক পর্যায়টা আছে না, এই আলোক পর্যায়ে মেইনলি আমার দুইটা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে এই আমার NADPH+, আর হচ্ছে কি ATP। এই দুইটাকে আমরা সবসময় কি করি জানো, এই দুইটাকে হচ্ছে আমরা সবসময় কাঁচামাল বলে থাকি। এই দুইটা কিসের কাঁচামাল? এই দুইটা হচ্ছে আমার শর্করা জাতীয় খাদ্য তৈরির কাঁচামাল হিসেবে আমরা এদেরকে কাউন্ট করে থাকি। এখন আলোক পর্যায়ে শুধুমাত্র কাঁচামালটাই তৈরি হয়। আর এই আলোক পর্যায়ে যখন কাঁচামাল তৈরি হয়ে যায়, তখন এই যে আমার আলোক নিরপেক্ষ পর্যায়টা আছে না, এই পর্যায়ে কি করে, এই পর্যায়টাতে হচ্ছে গ্লুকোজ তৈরি হয়। এই পর্যায়টা কি হয়, এই পর্যায়টাতে হচ্ছে গ্লুকোজ তৈরি হয়। এখন এই গ্লুকোজটা তৈরি হয় বলে এখানে আমাদের কি বলতেছি, এটা হচ্ছে খাদ্য তৈরির পর্যায়ে আমরা বলতে পারতেছি। কারণ গ্লুকোজ মানে উদ্ভিদের খাদ্য, বা এটা হচ্ছে কি করে কার্বন বিজারণ পদ্ধতিতে এখানে আমার এই গ্লুকোজটা তৈরি হয়, এই জন্য এটাকে কার্বন বিজারণ পর্ব বলা হয়ে থাকে। এখন এই যে গ্লুকোজটা যে তৈরি হয়েছে, এই গ্লুকোজটা মেইনলি আমার তৈরি হয় কোথায়, বা আমরা যদি সুন্দর করে বলতে যাই, তাহলে এটা কি করে, এই গ্লুকোজটা হচ্ছে কি করবে বলতো, এই গ্লুকোজটা হচ্ছে আমার মূলত এই ক্যালভিন চক্রের সংশ্লেষণ আমরা বলতে পারি। তাহলে ক্যালভিন চক্রের আলোক নিরপেক্ষ পর্যায়ে, বা আমরা আরো সুন্দর করে বলতে পারি সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ে কি করে বলতো, আমার এই গ্লুকোজটার সংশ্লেষণ ঘটে, বা গ্লুকোজটা কি করে আমার তৈরি হচ্ছে। আর আলোক পর্যায়ে কি করে, এই NADPH আর হচ্ছে কি আমার এই ATPটা তৈরি হয়ে থাকে। ওকে, তাহলে এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হবে হচ্ছে গ্লুকোজ। ওকে, তারপরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, কোন হরমোন উদ্ভিদের মূলের বৃদ্ধি করে? এখন দেখো আমাদের এখানে অপশনে কি কি আছে, অপশনে আছে হচ্ছে জিবারেলিন, তারপরে হচ্ছে সাইটোকাইনিন, তারপরে আছে অক্সিন, তারপরে আছে এন্টেরোকাইনিন। এখন উদ্ভিদের মূলের বৃদ্ধিতে যে হরমোনটা সাহায্য করে, বা যে হরমোনটা মেইনলি কাজ করে, সেই হরমোনটার নাম হচ্ছে কি, সেই হরমোনটার নাম হচ্ছে অক্সিন। সেই হরমোনটার নাম কি, সেই হরমোনটার নাম হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে মূলের বৃদ্ধি, বিভাজন, বা এই জাতীয় যত উদ্ভিদের গ্রোথ রিলেটেড যা কিছু আছে, সবগুলার কাজ কে করে, এই অক্সিনটা করে থাকে। তাহলে আমরা বলতে পারি কি, এটা হচ্ছে আমাদের মূলের বৃদ্ধি, তারপরে বলতে পারি বিকাশ, আর কি শব্দ চাই, বিভাজন, ট্রিপল ব। এই তিনটাতেই সাহায্য করে কে, এই তিনটাতেই সাহায্য করে হচ্ছে অক্সিনটা। ঠিক আছে, ওকে। তারপরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, নিচের কোনটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযোগ করে? গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের মেইন যে কোনো একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টে কি করে আমার একটা শেষ হবে আর একটা শুরু হবে, এই টাইপের কাহিনী ঘটবে। তো এখানে আমার অপশনে কি কি আছে, সাকসিনিক অ্যাসিড, তারপরে হচ্ছে এটা সাকসিনিকি হয়ে গেছে, এটা সাকসিনিক হবে, তারপরে সাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে ম্যালিক অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যাসিটাইল কো এ। এখন দেখো আমাদের এই যে এখানে যে অপশনগুলো আছে, তার মধ্যে আমাদের লাস্ট অপশনটার দিকে তাকাও, সেটা কি, সেটা হচ্ছে অ্যাসিটাইল কো এ। এখন এই যে আমাদের অ্যাসিটাইল কো এটা আছে, এই অ্যাসিটাইল কো এটা কি করে, যখন আমার গ্লাইকোলাইসিসটা শেষ হবে, আমরা বলতে পারি যখন গ্লাইকোলাইসিস শেষ হবে, তখন কি করবো বলতো, আমাদের এখানে কি তৈরি হবে, আমার এখানে হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। আমার এখানে কি তৈরি হবে, গ্লাইকোলাইসিস শেষ হওয়ার পরে আমার এখানে তৈরি হবে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডটা কি করবে বলতো, আমার এই পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে আমার রূপান্তরিত হবে এই অ্যাসিটাইল কো এতে।
এই পাইরুভিক অ্যাসিডটা কি করে, এই পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত হয়, এবং অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত হওয়ার পরে তিনি কি করেন, তিনি পরবর্তীতে প্রবেশ করেন কোথায়, তিনি প্রবেশ করেন হচ্ছে ক্রেবস চক্রে। তাহলে এটা ঘটতেছে কি, আমার এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা শেষ হচ্ছে, আর ক্রেবস চক্র কি করে, ক্রেবস চক্র হচ্ছে শুরু হচ্ছে, ক্রেবস চক্র শুরু হচ্ছে আর গ্লাইকোলাইসিস শেষ হইতেছে। তাইলে এই মাঝখানে আমার গ্লাইকোলাইসিসটার উৎপাদ বা আমরা বলতে পারি আউটপুটটা কি আসে, পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডটা রূপান্তরিত হয় কিসে, অ্যাসিটাইল কোয়েতে। অ্যাসিটাইল কোএনজাইমে যখন এটা রূপান্তরিত হয়ে যাবে তখন কি করবে, এই পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটাইল কোএনজাইম রূপে প্রবেশ করবে কোথায়, ক্রেবস চক্রে সুন্দর করে প্রবেশ করে যায়। তাহলে আমরা কি বলতে পারি যে নিচের কোনটা আমার এই গ্লাইকোলাইসিস আর হচ্ছে ক্রেবস চক্রকে সংযোগ করতেছে, আমরা বলতে পারি পাইরুভিক অ্যাসিডের একটা রূপান্তরিত অবস্থা, যেটা হচ্ছে কি অ্যাসিটাইল কোএ। তাহলে আমার সংযোগকারী অবস্থাটা কি, সংযোগকারী অবস্থাটা হচ্ছে অ্যাসিটাইল কোএ। তাহলে আমার কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হবে হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম বা কোএ। ওকে, তার পরের প্রশ্নে যাও, পরের প্রশ্নে দেখো কি বলছে, প্রত্যেকটা সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে কি বলে, পরিপটেন্সি, পার্থেনোকার্পি, তারপরে হচ্ছে টটিপটেন্সি, তারপরে হচ্ছে আমাদের এমব্রায়োজেনেসিস। এখন দেখো আমরা এই যে এখানে একটা শব্দ আছে টটিপটেন্সি, এটার সাথে খুব সুন্দর করে পরিচিত। এই শব্দটার সাথে আমরা কই থেকে পরিচিত বলতো, এই শব্দটার সাথে আমরা পরিচিত হচ্ছে হাইড্রা থেকে। এটার সাথে পরিচিত হয়েছি কই থেকে, হাইড্রা থেকে। যে এটা হচ্ছে হাইড্রা, এই হাইড্রার যদি তুমি একটা মাথা কাটো তাহলে তার একটার পরিবর্তে দুইটা মাথা তৈরি হয়ে যাইতেছে, একটার পরিবর্তে তার দুইটা মাথা তৈরি হয়ে যাইতেছে। তার যদি তুমি দুইটা মাথা কাটো তাহলে তার দুইটা মাথার পরিবর্তে কি হবে, তার হচ্ছে চারটা মাথা তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে কি তার পুনরুৎপাদন ক্ষমতা, বা আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে ওই হাইড্রা নামক দানবের কথা বলছি আমি। বাট অ্যাকচুয়ালি আমাদের হাইড্রার ক্ষেত্রে কি হয়, যে আমাদের হাইড্রার ক্ষেত্রে আমাদের পরিচিত বইয়ের যে হাইড্রা আছে তারে তুমি এখান থেকে একটা কাটবা, এখান থেকে দুইটা হাইড্রা তৈরি হয়ে বসে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রার কাহিনী। তাহলে এই টটিপটেন্সিটার মেইন থিম যদি বলা হয়, মেইন থিমটা হচ্ছে তুমি তাকে যেখান থেকেই কাটো, যেখান থেকেই ফেলে দাও, যাই কিছু কর না কেন, যা তুমি ফেলে দিছো সেটা নিজে পূর্ণাঙ্গ একটা জিনিসে পরিণত হইতে পারবে, এবং পূর্ণাঙ্গ জিনিস যাকে তুমি অর্ধেক করে ফেলছো সে অর্ধেকটাও খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলতে পারে। এই যে পুনরুৎপাদন ক্ষমতা, এই পুনরুৎপাদন ক্ষমতাটাকেই বলা হয় টটিপটেন্সি। এখন একটা সজীব উদ্ভিদ ধারণা করা হয়, বা আমরা টিস্যু কালচার জিনিসটা তো পড়ছি, টিস্যু কালচারের ক্ষেত্রে কি হয় বলতো, এই টিস্যু কালচার প্রক্রিয়াটার মধ্যে আমরা দেখছি হচ্ছে মেরিস্টেম কালচার করা হয়, বা আমাদের উদ্ভিদের যে কোনো একটা সজীব অংশ কি করা হয়, একটা মিডিয়ামে দেওয়া হয়, সেখানে একটা আবাদ মাধ্যমে দেওয়া হয়, একটা কালচার মিডিয়ামে দিয়া তারপরে আস্তে ধীরে বিভিন্ন প্রসিডিউর শেষ করে একটা উদ্ভিদ তৈরি করা হয়, যে উদ্ভিদটাকে পরবর্তীতে আমরা মূল পরিবেশে স্থানান্তর করতেছি। এখন এই যে ক্ষমতাটা, আমি দেখা গেছে উদ্ভিদের খুবই ছোট্ট একগুচ্ছ টিস্যু নিয়ে কাজ করতেছি, একগুচ্ছ কোষ নিয়ে আমি সেই কোষটাকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত করে ফেলছি। তাহলে এটা কি একটা উদ্ভিদের পুনরুৎপাদন ক্ষমতা না? পাথরকুচি গাছ দেখো, পাথরকুচি গাছ থেকে তুমি পাতাটাকে আলাদা করে তারপরে নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারতেছো, এটা হচ্ছে তার পুনরুৎপত্তি ক্ষমতা। এই ক্ষমতাটাকেই বলা হয় কি টটিপটেন্সি। তাহলে প্রত্যেকটা সজীব উদ্ভিদের পূর্ণাঙ্গ কোষ, বা আমরা বলতে পারি প্রত্যেকটা সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে কি বলা হয়, এটাকে বলা হয় টটিপটেন্সি। এবং এটার আইডিয়া আমরা কোন অধ্যায়ে পাই, আরো দ্বিতীয় পত্রে আমরা পাই হচ্ছে হাইড্রাতে, তাই না? ওকে, এখন এটাকে হচ্ছে আমরা আনসারটা বলতে পারি সি। ওকে, তাহলে পরের প্রশ্নে যাই। এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রশ্ন, বাংলাদেশে কোন জিএমও ফসলটি সরকার অনুমোদন দিয়েছে, জেনেটিক্যালি মডিফাইড কোন ফসলটাকে হচ্ছে সরকার অনুমোদন দিছে? এখানে আছে বিটি কর্ন, এখানে আছে বিটি কটন, তারপরে আছে হচ্ছে আমাদের বিটি ব্রিনজাল। এখন এখানে আমরা একটা জিনিসটা বিটি ব্রিনজাল না চিনলেও আমরা এখানে চিনি কি, আমরা চিনি হচ্ছে বিটি বেগুন। বিটি বেগুন মানে কি, যারা হচ্ছে রান্না বান্নার সাথে পরিচিত তোমরা এই জিনিসটা খুব সুন্দর করে জানো। আপু হচ্ছে
ঢাকা আসার পর থেকে টুকটাক রান্না বান্না শিখছি নিজের অস্তিত্ব রক্ষার দায়ে, কারণ হোস্টেলের খাবার সবার গলধকরণ করাটা অনেক কষ্ট, আর মেয়ে মানুষ হিসেবে হোস্টেলের খাবার গলধকরণ করাটা অনেক অপমানজনক একটা বিষয়। সো রান্না বান্না করতে গিয়ে আপু দেখছি বেগুনের ভিতরে আপুর থেকে বড় বড় সাইজের পোকা উঠে, এবং মাঝে মধ্যে যদি আমি অসাবধানতা বশত কেটে যাই, দেখা গেছে পোকাটা দুই ফালি হয়ে গেছে, এবং তখন খাবার রুচি পালায়া যায়। এখন এই যে আপুর মতো যাদের খাদ্যের রুচি যাতে না পালায়া যায় মানুষের, এটার জন্য কি করা হয়? এটার জন্য হচ্ছে সুন্দর বেগুনটাকে সুন্দর রাখার জন্যই এই সিস্টেমটা করা হয়েছে, পোকাবিহীন বেগুন উৎপাদন। এটা হচ্ছে কি আবার বিটি ব্রিঞ্জাল, এটাকে বাংলাদেশ সরকার অনুমোদন দিছে যে এটাকে আমরা বাংলাদেশে চাষ করতে পারবো বা চাষাবাদ করতে পারবো, খাইতে পারবো, ঘুরতে পারবো, বেগুনের মধ্যে পোকা আর খুঁজে পাবো না, তাই না? এটা হচ্ছে কি বিটি ব্রিঞ্জাল, বা যেটাকে আমরা বলি বিটি বেগুন। এখন আমার এই যদি একটা সুন্দর কথা বলি, জীব প্রযুক্তির মধ্যে আমার সব থেকে পছন্দের ফল হচ্ছে তরমুজ। তো সব থেকে বেশি মজা লাগে কি, যখন দেখি তরমুজটাকে বীজ ছাড়া খাওয়া যেতেছে। তো আমি দেখছি এটা আছে, বাট বাংলাদেশে মনে হয় এটা নাই। তোমরা নিয়ে আসিও, তাহলে হচ্ছে সবার অনেক উপকার হবে জাতি। বাংলাদেশ সরকার এটা যদি অনুমোদন দেয় আর কি। ঠিক আছে, ওকে। সো আমরা পরের প্রশ্নে যাই। নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম? এখন এই রেস্ট্রিকশন এনজাইম মানে কি? রেস্ট্রিকশন এনজাইম মানে হচ্ছে আণবিক কাঁচি। এটাকে কি বলা হয়? রেস্ট্রিকশন এনজাইম কি বলা হয়? এটার অপর নাম হচ্ছে আণবিক কাঁচি। আণবিক কাঁচি, বা এটাকে বলা হয় ইংলিশে মলিকিউলার সিজার। এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে হচ্ছে জিনিসপত্র কাটা হয়। এই যে নর্মালি আমরা কাপড় কাটি কেচি গুলো আছে, ওরকম কাপড় কাটার কেচি না। এই কেচিটা দিয়ে নর্মালি করা হয় কি, কেচিটা দিয়ে হচ্ছে নর্মালি আমরা যে কোনো একটা ডিএনএ বা আরএনএ, ডিএনএ কে কাটবো। একটা ডিএনএ কে কাইটা একটা হচ্ছে আমরা প্লাজমিড কে কেটে সেটার সাথে আরেকটা আমরা প্লাজমিড জোড়া লাগাবো লাইগেজ দিয়ে, লাইগেজ এনজাইম দিয়ে, তারপর আমরা নতুন একটা প্রজাতি তৈরি করব। মনে করো আমার মাথা তোমার ঘাড়ে, তোমার মাথা আমার ঘাড়ে, তাহলে আমরা দুইজন, একটা মানুষই কিরকম হয়ে গেছি, দুইটা ভ্যারাইটির হয়ে গেছি, দুই রকম হয়ে গেছি। যেরকমটা হচ্ছে লাইগার, তাই না? লায়ন আর টাইগারকে মিলিয়ে বানানো হয়েছে লাইগার। তাহলে এই যে লাইগারটা, সেটা হচ্ছে কি বাঘ আর সিংহের সংমিশ্রণ, কাটাকাটি করা হয়েছে, তাদেরকে একজনের পার্ট আরেকজনের ভিতরে নিয়ে দেওয়া হয়েছে। এখন এই কাটাকাটির ভিতরে আমাদের সাহায্য করছে কে? এই রেস্ট্রিকশন এনজাইম। এখানে অপশনে কি কি আছে? লাইগেজ, তারপরে হচ্ছে হিন্ট থ্রি, তারপরে আছে প্রাইমেজ, তারপরে হচ্ছে আইসোমারেজ। এখন লাইগেজ জিনিসটার কাজ কি? লাইগেজের কাজই হচ্ছে জোড়া লাগানো। সে হচ্ছে কি করে? সে হচ্ছে কাপল বাইন্ডিং ম্যাটেরিয়াল। তার কাজই কি? তার কাজই হচ্ছে জোড়া লাগানো, সে জোড়া লাগায়। প্রাইমেজ, এটা হচ্ছে আমার কাটাকাটিতে কোনো হেল্প করবে না। আমার আইসোমারেস, এগুলাও কাটাকাটিতে কোনো হেল্প করবে না। এরা হেল্প করে আমার সেই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন প্রসেস গুলাতে তারা সাহায্য করতেছে। তো দেখো, তাইলে আমার এখানে অপশনে পড়ে আছে কি? আমার হিন্ট থ্রিটা পড়ে আছে। এখন এই যে আমার সুন্দর সুন্দর হিন্ট থ্রি, তারপরে এখানে আরো কয়েকজন আছে। আরো কয়েকজন কারা? তারা হচ্ছে আমার ইকোআরআই, তারপরে হচ্ছে আমার হেপাল। এরা হচ্ছে কি? এরা হচ্ছে কিছু রেস্ট্রিকশন এনজাইম, যাদেরকে দিয়ে নরমালি কাটাকাটি করা হয়ে থাকে। তো এটা সব থেকে সুন্দর রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে আমরা যে প্রসেসটা সব থেকে বেশি পরীক্ষাতে লিখে আসছি, পড়ে আসছি, যেটা উৎপাদন করা হয়, এই উৎপাদনের মধ্যে সব থেকে কমন উৎপাদনটা আমরা পড়ছি ইনসুলিন আর ইন্টারফেরন, তাই না? জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন জিনিস বা মেডিসিনের মধ্যে সব থেকে যুগান্তকারী হচ্ছে কি ইনসুলিন, আর হচ্ছে কি ইন্টারফেরন। ঠিক আছে, তাহলে এটা আনসার কি হবে? হিন্ট থ্রি বা হাইন্ট থ্রি। ওকে, পরে কি বলছে? সুপার রাইসে কোন, সুপার রাইস ধানে কোন ধরনের ভিটামিন থাকে? সুন্দর একটা প্রশ্ন না? ওই যে আমরা রিডান্ডেন্সি ইংলিশে পড়ছি না, রিডান্ডেন্সির মধ্যে কি পড়ছি আমরা? হচ্ছে মন্ত্রী, মিনিস্টার, তারপরে হচ্ছে আর কি, বাড়ি ঘর, না মন্ত্রী মিনিস্টারই মনে আছে, আর কিছু মনে নেই। এটা আর কি আছে যে আমার সুপার রাইস, সুপার রাইস মানে কি? এটা তো ধান। সুপার রাইস ধানে কোন ধরনের ভিটামিন থাকে, তাই না? রাইস এবং ধান পার্থক্য কি? ওকে, তারপরে দেখো আমাদের কি কি বলছে এখানে। অপশনে কি কি আছে? ভিটামিন এ, ভিটামিন বি, তারপরে হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ডি। তাহলে বলতো আমাদের যেটা হচ্ছে সুপার রাইস, এটাকে বলা হয় কি? এটাকে আরেকটা নামে বলা হয় গোল্ডেন রাইস।
এটাকে গোল্ডেন রাইসও বলা হয়ে থাকে। এখন এই সুপার রাইস বা গোল্ডেন রাইস, এটার মধ্যে মেইনলি কি, এটা হচ্ছে মেইনলি জেনেটিক্যালি মডিফাইড একটা ফসল। এটা হচ্ছে কি মেইনলি আমরা বলতে পারি জেনেটিক্যালি মডিফাইড একটা ফসল, যেটা হচ্ছে তোমার মূলত ভিটামিন এ যদি কোনো একটা খাদ্যে কম থাকে, বা আমরা বলতে পারি ভিটামিন এর ঘাটতিটা পূরণ করার লক্ষ্যে উদ্ভাবন করা হয়েছে। তাহলে সুপার রাইসে কোন ভিটামিন থাকে বলো তো? আমরা বলতে পারি সুপার রাইসে থাকে হচ্ছে ভিটামিন এ। এবং এটার মধ্যে আরো কি করে, আমাদের এটার মধ্যে হচ্ছে বিটা ক্যারোটিনটাকেও যোগ করে রাখা হয়েছে। এটার মধ্যে আরো কি আছে, এটার মধ্যে এই সুপার রাইসে বা গোল্ডেন রাইসে তুমি খুঁজে পাবা হচ্ছে বিটা ক্যারোটিনকে। এখন এই বিটা ক্যারোটিনটা থাকার কারণে এটা হচ্ছে ভিটামিন এ এর একটা খুবই ভালো উৎস হিসেবে কাজ করতেছে। তাহলে এটার আনসার কি হবে? আনসার হবে হচ্ছে ভিটামিন এ কোথায় থাকে? সুপার রাইসে থাকতেছে। ওকে, 18টা প্রশ্ন হয়ে গেছে আমাদের, তাই না? অনেকগুলা প্রশ্ন হয়ে গেছে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম পত্র ছিল। তো প্রথম পত্রের এই কয়টা প্রশ্ন আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন দ্বিতীয় পত্রের কয়েকটা প্রশ্ন একটু সলভ করব। দ্বিতীয় পত্র থেকে কয়টা প্রশ্ন পাইছিলাম? টোটাল 8টা। তো আমরা বাকি 8টা প্রশ্ন একটু সলভ করি। ওকে, তো দ্বিতীয় পত্রে আমরা প্রথমেই যেটা পাইছি প্রশ্নটা, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্ন তো শ্রেণীবিন্যাস থেকে আমাকে এখানে একটা পর্বের কথা বলছে। পর্বটার নাম কি? নেমাটোডা। নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য নয় কোনটা? কি বলছে? বৈশিষ্ট্য না কোনটা? এখন কি বলছে? নেমাটোডার না বৈশিষ্ট্যগুলা দেখবো। অপশনে আছে, এটা হচ্ছে সুডোসিলোমেট। সুডোসিলোমেট মানে কি? অপ্রকৃত সিলোমযুক্ত, মানে ছদ্মবেশী সিলোমযুক্ত। তাহলে আমরা জানি নেমাটোডা পর্ব কি? এটা হচ্ছে অপ্রকৃত সিলোমযুক্ত বা সুডোসিলোমেট যুক্ত। এটা হচ্ছে কি? সত্য কথা। তারপরে এটার মধ্যে কি থাকে? কিউটিকল উপস্থিত। এনার মধ্যে খুবই মোটা একটা কিউটিকল আছে, তার মানে এটাও কি? সঠিক। তারপরে কি বলছে? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আছে। এখন এই যে নেমাটোডা যে পর্বটা আছে, ওনার একটা স্পেশালিটি কি? এটা আমি মুছে দেই। ওনার একটা স্পেশালিটি হচ্ছে, ওনার আমরা বলতে পারি শ্বসন তন্ত্র ও সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র ওনার ক্ষেত্রে কি? নাই। তো যার সংবহন তন্ত্রই নাই, তাহলে তার ক্ষেত্রে তোমার বদ্ধ আর মুক্ত এই শব্দই আসে না। তার কি? এই জিনিস নাই, তার একবারে বিদায় হয়ে গেছে তার ভিতর থেকে। তার ভিতরে সৃষ্টিকর্তা ওই জিনিস দেয় নাই, তাহলে সেটা বদ্ধ বা মুক্ত কোনো টার্মই তার ক্ষেত্রে কাজ করবে না। তাহলে এখানে কি বলছে? নেমাটোডার বৈশিষ্ট্য নয় কোনটা? তাহলে এটা কি হবে? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বা বদ্ধ সংবহন তন্ত্রটা কি? তার বৈশিষ্ট্য নাই বা বৈশিষ্ট্য না। কারণ কি? তার শ্বসন তন্ত্র আর সংবহন তন্ত্র তার দেহে মিসিং আছে। তারপরে তার দেহ নলাকার, ইহা একটা সত্য কথা। তাহলে নেমাটোডার বৈশিষ্ট্য যখন আমি পড়বো, তখন এই জিনিসগুলাকে আমরা সুন্দর করে বুঝতে পারবো বা দেখতে পারবো। ঠিক আছে? ওকে, নেমাটোডা যেহেতু চলে আসছে, এখানে একটা জিনিস মনে রাখবা, এই পর্বে তুমি একটা জিনিস খুঁজে পাবা। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যৌন দ্বিরূপতা। আমরা নেমাটোডাতে কি দেখতে পাই? আমরা নেমাটোডা পর্বে হচ্ছে যৌন দ্বিরূপতা দেখতে পাই। ঠিক আছে? ওকে, তো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে? কোন হরমোন ক্ষুধা উদ্রেক ঘটায়? এই যে মনে করো এখন তোমার নাকের সামনে দিয়া এক প্লেট কাচ্ছি, তার মধ্যে হচ্ছে সুন্দর করে ঘি দিয়া উপরে হচ্ছে মনে করো গার্নিশ করছে, তারপরে হচ্ছে সুন্দর করে মনে করো কাচ্চির পাশাপাশি তোমাকে সাইডে একটা সুন্দর বোরহানির বোতল তোমার সামনে দিয়া কেউ নিয়ে যাইতেছে। তারপরে তুমি দেখলা আবার হচ্ছে একদম খুব বেশি এক্সট্রা চিজ দিয়ে, তারপরে হচ্ছে এক্সট্রা মেয়োনিজ দিয়ে তোমার সামনে কোনো একটা খাবার নিয়ে যাইতেছে কেউ। তখন কি হবে? ইনস্ট্যান্ট দেখবা তোমার জিহ্বা দিয়ে লোল পড়তেছে। এখন আপুর কথা শুনে অর্ধেকের লোল পড়তেছে, আর অর্ধেকের মাথায় ওই খাবারগুলোর চেহারা ঘুরতেছে, এবং তোমার খিদা লাগছে। তখন তোমার হচ্ছে যেই হরমোনটা এই অকাজটা করে, তোমাকে ওই জিনিসটার দিকে তাকায় থাকতে বাধ্য করে, তোমার এই যে একদম পুরা মুখের ভিতরে লালা ভর্তি করে দেয়, লোল ঝরাইতে সাহায্য করে, ওই হরমোনটার নাম কি? ওই হরমোনটার নাম হচ্ছে গ্রিলিন। এই হরমোনটার নাম কি? গ্রিলিন, বা এটাকে গ্রিলিন বলা হয়ে থাকে। এটা কি করে? ক্ষুধা উদ্রেক করে। এখানে কি আছে? ইনসুলিন। এই ইনসুলিনটা অন্যাশয়ে খুঁজে পাবো। এটা কি করে? এটা হচ্ছে আমাদের শর্করার পরিমাণ কমায়। শর্করার পরিমাণ কমায়। সিক্রেটিন প্রথম আবিষ্কৃত হরমোন। পিপি, এটাও খুঁজে পাবো অগ্নাশয়ে। এটাও কোথায় খুঁজে পাবো? এটাও খুঁজে পাবো হচ্ছে অগ্নাশয়ে। আর সিক্রেটিনের ক্ষেত্রে তুমি মনে রাখবে, এটা হচ্ছে কি? প্রথম আবিষ্কৃত
হরমোন। ঠিক আছে, ওকে। এখন এই যে তোমার যে ক্ষুধা লাগলো, ক্ষুধা লাগার পরে এখন অনেক সময় হয় না যে আমরা অনেক খাইতে খাইতে মা মনে করে এখন তোমাকে খাবারের মাঝখানে যে খাবারটা নিয়ে গেছে তুমি তার খাবারের দিকে এমনি করে তাকায় আসো, যে সে খাইতে গিয়ে দেখলো তার হচ্ছে মানে প্লেট বরাবর তুমি এমনি আসো, তখন সে মনে করে তোমাকে অনেক বেশি ইনসাল্ট করে দিছে। অনেক ইনসাল্ট করলে তোমার ক্ষুধাটা দেখবে ইনস্ট্যান্ট মরে গেছে। তো তোমার সেই ক্ষুধাটাকে মারতে সাহায্য করবে যে, তার নামটাও মনে রাখো, তার নাম হচ্ছে লেপটিন। লেপটিন উনি কি করে? ক্ষুধা কমায়, ক্ষুধা কমায়। তাহলে গ্রিলিন হচ্ছে ক্ষুধা বাড়ায়, আর লেপটিন কি করে? লেপটিন হচ্ছে ক্ষুধা কমায়া দেয়। ঠিক আছে, ওকে। দেন আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে? মানবদেহের সব থেকে বড় লালা গ্রন্থি। খাবার তো পড়লা, খাবার পড়ার পরে বা আপু যখন হচ্ছে তোমাদেরকে এই যে বর্ণনা দিয়েছিলাম বা তেঁতুল খাইতেছো, তেঁতুলের ভর্তা খাইতেছো, এগুলা মনে করার পরে তোমার যে মুখ দিয়ে লালা ছড়তেছে, সেই লালাটা ঝরলে সেই লালাটা উৎপাদন করার যে গ্রন্থিগুলা সেগুলার নাম জিজ্ঞেস করছে। অপশনে কি কি আছে? সাবম্যান্ডিবুলার, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, ম্যান্ডিবুলার। এখন আমরা জানি আমাদের লালা গ্রন্থি আছে কয়টা? তিনটা। একটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার, ম্যান্ডিবলের নিচে। একটা আছে সাবলিঙ্গুয়াল, জিহ্বার নিচে। আর একটা আছে কি প্যারোটিড, যেটা থাকে কানে, যে বরাবর আমরা থাপ্পড় মারে মানুষকে, থাপ্পড় মারার পরে ঝিন করে থাকে সবকিছু, এটা এই জায়গাতে থাকে প্যারোটিড গ্রন্থিটা। আমাদের লালা গ্রন্থির মধ্যে সব থেকে বড় লালা গ্রন্থিটা হচ্ছে কি? এই প্যারোটিড গ্রন্থি। এটা কোথায় থাকে? এই যে দুই কানের নিচে থাকে। এখানে কি আমাদের প্যারোটিড গ্রন্থিটা থাকতেছে। ম্যান্ডিবুলার নামক কোন গ্রন্থি নাই, পাশাপাশি সাব ম্যাক্সিলারি নামক কোন গ্রন্থিরও উপস্থিতি নাই। ওকে, তারপরের প্রশ্নে যাই। পরে কি বলছে? কোন এনজাইম দুধের ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে? তাইলে আমাদের দুধের আমিষ, দুধের আমিষ কোনটা? দুধের আমিষ হচ্ছে ক্যাসিন। এই ক্যাসিনকে হচ্ছে আমার কি করে? ক্যাসিনোজেন থেকে ক্যাসিনে পরিণত করতে হবে। এটাতে কে পরিণত করে? অপশনে আছে প্রোরেনিন। যে কোনো জিনিসের আগে যখন তুমি বায়োলজিতে প্রো শব্দটা দেখবা কোনো এনজাইমের ক্ষেত্রে, তখন তুমি মনে রাখবা এটা হচ্ছে কি নিষ্ক্রিয় অবস্থায় আছে। সে কি আছে? সে হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় আছে। নিষ্ক্রিয় অবস্থাতে সে ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করতে পারবে না, সে নিষ্ক্রিয় আছে। তারপরে কি? রেনিন। এখন আমরা মনে রাখবো ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করাতে সাহায্য করে কে? রেনিন। এই আমিষটা স্পেশালি দুধের উপরে কাজ করে। এই এনজাইমটা স্পেশালি কি করে? এই এনজাইমটা হচ্ছে স্পেশালি দুধের এনজাইম বলতে পারি, বা দুধের উপরে কাজ করে। পেপটোন, পেপসিন, এরা ডিরেক্ট আমিষের উপরে কাজ করবে, দুধের ক্ষেত্রে না। এরা ডিরেক্ট আমিষের উপরেই কাজ করতে থাকবে। তো এটার আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে আমার রেনিন। আর প্রো রেনিনটা মানে কি? যে কোনো জিনিসের আগে প্রো শব্দের মানেই হচ্ছে এটা আমার কি নিষ্ক্রিয় ফর্মে আছে। ওকে, তারপরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমাকে কি বলছে? রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? এখন অ্যান্টিবডি অ্যান্টিজেনের কাহিনী তো আমরা সবাই জানি, সবাই দেখছি। তো অ্যান্টিবডি জিনিসটা কি করে? তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে সুন্দর করে বাড়াইয়া দিবে। তোমার বডিতে কোনো একটা ফরেন পার্টিকেল ঢুকলে তখন সেই ফরেন পার্টিকেলটাকে সে সুন্দর করে তাড়াইয়া দিবে। এখন দেখো আমার এখানে কি কি আছে? লিম্ফোসাইট, থ্রম্বোসাইট, মনোসাইট, গ্রানিউলোসাইট। এখন আমরা যখন গ্রানিউলোসাইট শব্দটা বলবো তখন আমরা এই জিনিসটা বুঝতে পারি যে গ্রানিউলোসাইটের মানে কি? গ্রানিউলোসাইট মানে হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। এখন এটার সাথে আসলে আমার দানাদার শ্বেত রক্তকণিকার ভিতরে অনেক কিছুই আছে, তাই না? তো আমার নিউট্রোফিল আছে, তারপরে হচ্ছে ইউসিনোফিল আছে, বেজোফিল আছে। এখন এরা কিন্তু আমার কি করবে না, আমার হচ্ছে কি করবে না, আমরা বলতে পারি তারা হচ্ছে আমাদের নর্মালি এই অ্যান্টিবডিটা তৈরি করবে না। আমার বডিতে অ্যান্টিবডিটা বা রক্তে অ্যান্টিবডিটা তৈরি করে মেইনলি হচ্ছে লিম্ফোসাইট। কে তৈরি করে বলতো? আমার বডিতে মেইনলি হচ্ছে এই অ্যান্টিবডিটা তৈরি করে হচ্ছে কে? এই লিম্ফোসাইটটা তৈরি করে। আর মনোসাইট ফ্যাগোসাইটোসিসে সাহায্য করতেছে। ঠিক আছে, ওকে। আর থ্রম্বোসাইট মানে কি? থ্রম্বোসাইট মানে হচ্ছে অনুচক্রিকা। থ্রম্বোসাইট মানে কি? অনুচক্রিকা। ওকে, তারপরে আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে কি বলছে? মানব দেহের সব থেকে ছোট হাড় কোনটা? মানব দেহের সব থেকে ছোট হাড় কোনটা? অপশনে কি কি আছে?
ফিমার, হিউমেরাস, স্ট্যাপিস, আলনা। এখন আমরা জানি আমাদের মানবদেহের সব থেকে ছোট্ট হাড় হচ্ছে আমাদের একটা কর্ণাস্থি। কর্ণাস্থির মধ্যে কি কি আছে? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে এখানে আমার কোনটা সব থেকে ছোট্ট হচ্ছে? স্টেপিস। সব থেকে ছোট্ট কোনটা? স্টেপিস। আর ফিমার কি? ফিমার হচ্ছে সবচেয়ে বড় হাড়। সবচেয়ে বড় অস্থি হচ্ছে কি? সব থেকে বড় অস্থি হচ্ছে আমার এই ফিমার। আর যদি বলা হয় সব থেকে বড় অঙ্গ কোনটা, তাহলে আসবে চামড়া। আর যদি বলা হয় সব থেকে বড় গ্রন্থি কোনটা, তখন আসবে কি? আমার যকৃত। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। ওকে, তারপরের প্রশ্নে যাই। পরে কি বলছে? মানব দেহে লাম্বার কশেরুকার সংখ্যা কয়টা? এখন আমাদের কশেরুকা গুলা কি কি আছে? প্রথমে আছে হচ্ছে আমার এখানে আছে হচ্ছে সার্ভাইকেল, যেটাকে গ্রীবাদেশীয় বলি। তারপরে আছে কি মাঝখানে থোরাসিক, থোরাক্সে থাকে, সেটাকে আমরা কি বলতেছি? বক্ষদেশীয়। তারপরেই আছে কি? তারপরে আছে হচ্ছে লাম্বার, যেটাকে বলা হয় কটিদেশীয়। তারপরে আছে হচ্ছে কি আমার ককিক্স, আর আছে কি আমার হচ্ছে ককিক্সের আগে আর একটা কি ছিল মাথায় আসতেছে না, স্যাক্রাম ককিক্স। ওকে, সরি, স্যাক্রাম আর হচ্ছে কি ককিক্স। তো দেখো আমরা যদি প্রথমে আসি সার্ভাইকাল। সার্ভাইকেল কয়টা আছে আমাদের? সার্ভাইকেল আছে হচ্ছে 7টা। তারপরে আছে কি? তারপরে আছে হচ্ছে থোরাসিক। থোরাসিকের সংখ্যা সব থেকে বেশি, কয়টা আছে? 12টা। আর লাম্বার কয়টা আছে, যেটা আমাদের প্রশ্ন? লাম্বার হচ্ছে আমাদের আছে 5টা। দেন আমাদের আছে স্যাক্রাল, স্যাক্রাম বা স্যাক্রাল কশেরুকা। পূর্ণাঙ্গ মানুষের থাকে একটা, বাচ্চা গেলে থাকে হচ্ছে 5টা খণ্ডে বিভক্ত। আর লাস্টে হচ্ছে কি ককিক্স বা ককিজিয়াল কশেরুকা। এই ককিক্স কয়টা? পূর্ণাঙ্গ বয়সে থাকবে তোমার একটা হাড্ডি। আর যখন তুমি ছোট বাবু ছিলা তখন তোমার বডিতে এটা 4টা খণ্ডে বিভক্ত ছিল। বড় হওয়ার পর এটা জোড়া লেগে ফিউশন হয়ে এটা কি হয়ে গেছে? একটা হয়ে গেছে। তাহলে লাম্বার কয়টা আছে? 5, 6, 7, 8 দেওয়া, তাহলে কয়টা হবে এটা? এটা হবে হচ্ছে 5টি। 7টা কি? 7টা হচ্ছে আমার এই থোরাসিক, আর সরি সার্ভাইকেল। আর 7 আর 5 যোগ করলে কত হয়? 12। সেটা হচ্ছে কি আমার এই থোরাসিক কশেরুকা। ঠিক আছে, ওকে। তো হোপফুলি আজকের লাস্ট প্রশ্ন। তো লাস্ট প্রশ্ন আমাদেরকে কি বলছে? লাস্ট প্রশ্নে বলছে হিমোফিলিয়া কোন ধরনের বংশগত রোগ? এখানে কি বলছে? অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ, অটোজোমাল ডমিনেন্ট। তারপরে হচ্ছে কি বলছে? আমাদেরকে বলছে হচ্ছে এটা আমাদের ভাইরাস সংক্রমণ। এখন এই হিমোফিলিয়াটা আমরা জানি এটা হচ্ছে কি এক ধরনের বংশগত রোগ। হিমোফিলিয়াটাকে আমরা কি বলতে পারি? এটাকে এক ধরনের বংশগত রোগ আমরা বলতে পারি। এখন এটা মেইনলি কি করে? এটা হচ্ছে মেইনলি যে রক্ত জমাট বাঁধার যে স্বাভাবিক প্রক্রিয়াটা আছে, এই রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়াটাকে সে বাধা দেয়। সাপোজ তোমার হচ্ছে হাত পা কেটে গেছে কোনো কারণে, সে কাটা জায়গার পরে এরকম হয় না যে কাটা জায়গার একটু পরে হচ্ছে তোমার রক্তটা জমাট বেঁধে গেছে, বা হচ্ছে তোমার রক্তটা ইয়া করতেছে, সুন্দর করে বেঁধে গেছে, থেমে গেছে রক্ত পড়াটা। তো এই জিনিসটা হচ্ছে তার ক্ষেত্রে থামে না। তো এই জন্য এটা হচ্ছে কি আমার একটা ভয়ানক একটা রোগ। এটা হচ্ছে কি এই রোগটা হইলে দেখা গেছে যাদের হয় তারা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করলে বা কিছু হইলে বেঁচে থাকার আশঙ্কা খুবই কম, বা তারা খুবই কম সার্ভাইভ করে। তো হিমোফিলিয়াটা এটা হচ্ছে একটা বংশগত রোগ, প্লাস আমরা এটাকে বলতে পারি একটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এখন সেক্স ক্রোমোজোম কয়টা আছে আমাদের? সেক্স ক্রোমোজোম আছে হচ্ছে 2টা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো এক্স আর ওয়াই 2টা ক্রোমোজোম আছে। এটার মধ্যে যেটা হচ্ছে আমার এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোমের কারণে কি হয়? আমার এই হিমোফিলিয়াটা রোগ হয়। তাহলে আমরা এটাকে বলতে পারি কি এক্স লিঙ্কড রিসেসিভ হচ্ছে কি হিমোফিলিয়া, যেটা হচ্ছে এক্স ক্রোমোজোমের সমস্যার কারণে হয়ে থাকে। ঠিক আছে, আপুর কাছে এগারোটা প্রশ্নই ছিল। সো আশা করব হচ্ছে ক্লাসটা সবাই খুবই এনজয় করছো, খুবই ভালো ছিল, সবগুলা জিনিস শিখতে পারছো। কমেন্টে অবশ্যই জানাই দিবা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।